সেই ঘুঁটি আমরাও সাজাচ্ছি, আমরাও শেষ পর্যন্ত দেখে নিতে চাই। মে মাসের পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যেন মমতা ব্যানার্জি না থাকেন। ভোটের দিনে তো বুঝে নেওয়াই হবে। যে জায়গাতে গোলমালটা এখন করে সেটা হলো গণনার টেবিলে। সেই গণনার টেবিলেও যাতে বুঝে নেওয়া যায় তার জন্য ঘুঁটি আমরাও সাজাচ্ছি। এই ভবানীপুর কেন্দ্রে উনি দাঁড়ালে পরে ভবানীপুরে ওনার নিজের যে বুথ, যে বুথে উনি ভোট দেন, সেই বুথের মানুষ পর্যন্ত ওনাকে ভোট দেবে না। যে ছবিটা ওনার তৈরি হয়েছে, মানে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে এই রাজ্যের মানুষ হিসাবে। রাষ্ট্রপতি এসেছেন, একটা রাজনীতি বহির্ভূত একটা পদ, সেই পদটাকেও কত রকম ভাবে মানে অপমানিত করা যায় তার যে নজির আজকে এই পশ্চিমবঙ্গ সরকার রেখেছে, আমার মনে হয় না যে একটা দিনও এই সরকারটাকে এখানে ক্ষমতায় থাকতে দেওয়া উচিত। একটাই কথা বলছি যে এই মুখ্যমন্ত্রীর পালাবাড়ার পথ নেই। মানস ভূঁইয়া তো বলেছেন যে ডিউটি করার পরে আপনারা তৃণমূলের ঝান্ডা ধরে ইয়ে করবেন। আমরা একটা উল্টো ডাক দিচ্ছি, ময়ূরপুচ্ছধারী কাকের দল এরা। কাককে যদি আপনি ময়ূরপুচ্ছ পরিয়ে দেন, সে যেমন ময়ূর হয় না। যাদের কথা বললেন, এই তো বললাম তো, মানে সেটা কবির সুমনই বলুন আর সেটা জয় গোস্বামী বলুন, এদের যে সত্তা ছিল সেই সত্তা এখন এদের থেকে বিযুক্ত হয়ে এখন ছায়াতে পরিণত হয়েছে। অনেকগুলো বিষয়কে একসাথে সংযুক্ত করলেন। প্রথম কথা হচ্ছে যে এই যে ধর্না উনি বসেছেন, সেই ধর্নাতে বসা, আমাদের এই আশেপাশের ধর্নাতে বসা, এটা নিয়ে মুখ্যমন্ত্রী ৩ বার হলো। এবং প্রথম দুটোবার যেবার বসেছিলেন সেটা ইস্যুটা একমাত্র আমাদেরই ছিল যে আমাদের এই মঞ্চটাকে উঠাতে হবে। এবারে বসেছেন এসআইআর নিয়ে। যদিও এসআইআর নিয়ে উনি অনেক কথা বলেছিলেন এবং কোনোটাই উনি কার্যকরী করেননি। বলেছিলেন যে এসআইআর হতে দেব না, হয়েছে, সমস্ত কিছুটা হয়েছে, এখন অ্যাডজুডিকেশন নিয়ে পড়েছেন। কিন্তু এটাতেও কিছু হবে না। আমরা এই অ্যাডজুডিকেশন নিয়েও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা মানুষের পাশে থাকার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ এবং চেষ্টা করছি ব্লকে ব্লকে যাদের নামে অ্যাডজুডিকেশন এসেছে তাদেরকে সহায়তার জন্য সহায়তা বুথ আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কর্মচারীরা খুলবেন। এরপরে গেল যে আজকেই যেটা মানে ইন্টারিম বাজেটে যেটা ঘোষণা করেছিলেন, সেই যুবসাথী প্রকল্পের শুরুটা অগস্ট থেকে হওয়ার কথা ছিল, সেটাকে তারপরে 1 এপ্রিল থেকে নিয়ে যাওয়া হলো। তারপরে কোন জাদু বলে আজকে 7 মার্চ থেকে চালু করছেন? এর কারণটা কি? আপনি কারণটা জিজ্ঞেস করছেন। এর কারণটা খুব সোজাসুজি ভাবে যদি বলতে যাই তাহলে হচ্ছে কাটমানি। আমরা কেউ জানি না যে রাজ্য সরকারের কজন আমলা বলতে পারবেন উচ্চপদস্থ যে কত লোককে যুবসাথী দেওয়া হচ্ছে, সেই তথ্যটা কিন্তু কারোর কাছে নেই। আপনি আরটিআই করুন, আপনাকে আরটিআই এর কোনো উত্তর দেবে না। আপনি যদি আরটিআই করে বলেন যে কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকছে, তাদের নাম ঠিকানা দেওয়া হোক, আপনি পাবেন না উত্তর এই সরকারের কাছ থেকে। তার কারণ হচ্ছে এরা 70 লক্ষকে মানুষকে, বেকার যুবক যুবতীদেরকে যদি 1,500 টাকা করে যুবসাথী দেয়, ওরা সরকারি খাতায় দেখাবে 1 কোটি মানুষকে দেওয়া হচ্ছে, যুবকদেরকে দেওয়া হচ্ছে, বাকি 30 লাখকে ভুতুরে সাজিয়ে তাদের টাকাটাকে এরা পার্টি ফান্ডে ঢোকাবে এবং সেখান থেকে পয়সা ছিটিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করবে। সরকারি কর্মচারীদেরকে তাদের হকের টাকা দিলে পরে সেখান থেকে কাটমানি পাওয়া যায় না। এই সরকার কাটমানি পাওয়া যায় না এমন কোনো প্রকল্পে এরা হাত দেয় না। এটাকে রাজ্যবাসী বিগত 14 বছর, আমার মনে হয় বর্তমানে 15 বছর চলতে চলেছে, একদম হাড়ে হাড়ে বুঝে গেছেন। এবং এই জায়গা থেকেই এদের এই অনীহার জায়গাটা তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্টে আবার গেছেন, নতুন করে ছুতো নিয়ে যে সরকারের কাছে পয়সা নেই, তাদেরকে নাকি 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিতে হবে। আমার মনে হয় না যে সুপ্রিম কোর্টে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়ার জায়গাতে যাবেন। কর্মচারীদের মধ্যে বিভেদের খেলায় মেতেছেন। তাকে জানিয়ে রাখি যে কোনো রকম বিভেদের কোনো রকম বীজ আমরা এই কর্মচারী মহলে বুনতে দেব না আপনাকে। এর জন্য যা কিছু করার সেই ঘুঁটি আমরাও সাজাচ্ছি, আমরাও শেষ পর্যন্ত দেখে নিতে চাই। সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট রীতিমতো ভার্ডিক্ট দিয়ে দিল, সেই ভার্ডিক্টের পরে আর কি রাস্তা খোলা থাকলো ভাসু? রাস্তা খোলা আছে বলতে সুপ্রিম কোর্টকে বিভিন্নভাবে প্রভাবিত করে সময় নষ্টের খেলা। এই সরকারটাও জানে আজ হোক বা কাল ডিএ পাওয়া এবং ডিয়ারনেস রিলিফ পাওয়া সকলকেই তাদের বকেয়া ডিএ মেটাতে হবে সরকারকে, এবং সেটা হয়তো সুদ সহও মেটাতে হতে পারে। কিন্তু যতটা সময় নষ্ট করা যায় আর কি। এবং উনি এখনো পর্যন্ত স্বপ্ন দেখছেন যে আমি বোধহয় আবার ঘুরে আসছি এবং আমার পরিবারবর্গকে নিয়ে যেভাবে 15 বছর ধরে এই রাজ্যের মানুষের জীবনকে নরক বানিয়ে আমি আমার স্বর্গের রাজত্ব রচনা করেছি, সেটাকে আরো চালিয়ে নিয়ে যাবেন। আমরা জানিয়ে রাখি যে এটা আর হতে দেব না। এই রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষকরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে ভোটের ময়দানে আপনাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। সুপ্রিম কোর্টে যে লড়াইটা আছে সেই লড়াইটা তো আমরা বুঝে নেব। কোর্টের কোনো লড়াইয়ে আপনি কর্মচারীদের সাথে বুঝতে পারেননি, চেষ্টা করেও পেরে ওঠেননি, ভবিষ্যতেও যে খেলাটাতে নেমেছেন সেই খেলাটাতেও আপনাকে হারানো হবে। কিন্তু তার আগে রাস্তার ময়দানে আমরা 13 তারিখে ধর্মঘটের ডাক দিয়েছি। সেই দিন রাজ্য প্রশাসনকে অচল করা শুধু নয়, রাজ্য প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে পরে এটা অন্তত রাজ্যবাসীকে আমরা বুঝিয়ে দেব যে কর্মচারীরাই সরকারটা চালান, কোনো কালীঘাটের লোকজন সরকার চালায় না। আর তারপরে
ভোটের ময়দানে এই সরকারটাকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়ে এইটুকু আমরা নিশ্চিত করতে চাই যে কর্মচারীদের প্রতি এই দৃষ্টিভঙ্গি যদি এই সরকার চালিয়ে নিয়ে যায়, মে মাসের পরে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যেন মমতা ব্যানার্জি না থাকেন। আর 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন, আপনাকে কথা দিলাম যে কে থাকবে না থাকবে জানি না, কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে 31শে ডিসেম্বর 2026 সালে এই রাজ্যে থাকবেন না। চ্যালেঞ্জ করছেন, তো আমি বলবো সরকার, আপনি একটা কথা বলছিলেন, আমি আস্তে আস্তে শুনছিলাম যে সরকারি চাকরিজীবীরাই ইলেকশনটা সংগঠিত করে, প্রিজাইডিং অফিসার সমস্ত দায়িত্বে, সে ব্যাপার কি এক্সট্রা একটা বেনিফিট থাকবে? প্রিজাইডিং অফিসার শুধু বলছেন কেন? ধরুন, মাল মেটেরিয়ালকে ডিস্ট্রিবিউশন করা থেকে শুরু করে এই ভোটার লিস্ট তৈরি করা, ইলেকশনটাকে কন্ডাক্ট করা, এই সমস্ত কিছু করেন সাধারণ কর্মচারীরা, কর্মচারী শিক্ষকরা। ভোটের দিনে মানে ভোটটাকে সংগঠিত করা, গণনার কাজ করা। যে আইএএস আইপিএস দিকে দুধ কলা দিয়ে পুষে রেখে রেখে এই রাজ্যের মানুষের জীবনকে নরক বানিয়েছেন, এবং অবাঙালি আইএস আইপিএস দের দিয়ে পরে যেভাবে দিনের পর দিন এই রাজ্যের বাঙালিদেরকে শোষণ করে চলেছেন, তার সব থেকে বড়তম সংযোজন এখন রাজীব কুমার। আইপিএস অফিসার হিসেবে এই রাজ্যের মানুষের কষ্টের টাকাকে চিটফান্ডের নাম করে যেভাবে উনি মানে তছনছ করার কাজে সহযোগিতা করেছেন, তথ্য প্রমাণ নষ্ট করেছেন, তারপরে ডিজি হিসাবে যেসব অপকর্ম করেছেন, এখন আবার তাকে নতুন করে সুযোগ দেওয়া হয়েছে তাকে রাজ্যসভাতে পাঠিয়ে। এরকম বহু আছেন, শুধু একজন রাজীব কুমার নন। এই লোকেরা যারা বাঙালি অস্মিতার কথা বলে, এই রাজীব কুমারদের দিয়েই বাঙালির ইতিহাসকে, বাঙালির অস্মিতাকে শেষ করার কাজ এই সরকারটা করছে। লড়াইটা আমাদের তার বিরুদ্ধেও। বাঙালি অস্মিতাকে ধরে ভেবেছেন যে মানে ভোট বৈতরণী পেরোবেন, মানে সে গুড়েও আপনাকে বালি করবো আমরা। আর যে কথাটা বললাম, ওই যে বললেন ভোটের দিনে তো বুঝে নেওয়াই হবে, যে জায়গাতে গোলমালটা এখন করে সেটা হলো গণনার টেবিলে। সেই গণনার টেবিলেও যাতে বুঝে নেওয়া যায় তার জন্য ঘুঁটি আমরাও সাজাচ্ছি। ভাস্কর দা, আমি বলবো রাজ্যের আর্থিক পরিস্থিতি কি সত্যি এতটাই খারাপ যে এখনই দিয়ে দেওয়া সম্ভব না? এদিকে আজ থেকে যুবসাথী প্রকল্প, কি বলবেন এর পেছনে ঠিক অঙ্কটা কি? আর একটা রাজ্য এই ছকে চলতে গিয়েছিল, অন্ধ্রপ্রদেশ। তার পূর্ববর্তী অন্ধ্রপ্রদেশ, চন্দ্রবাবু নাইডুর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কিভাবে ভোটে হেরেছেন দেখেছেন। সম্ভাবনাটা এটাই যে সঠিকভাবে যদি ভোট হয়, এই ভবানীপুর কেন্দ্রে উনি দাঁড়ালে পরে ভবানীপুরে ওনার নিজের যে বুথে উনি ভোট দেন, সেই বুথের মানুষ পর্যন্ত ওনাকে ভোট দেবে না। যে ছবিটা ওনার তৈরি হয়েছে, প্রত্যেক মানুষের যে নিজস্ব আত্মপরিচয়ের গরিমা, সেই গরিমাগুলোকে উনি শেষ করেছেন। সুতরাং আমার মনে হয় যে কোনো প্রলোভনী, কোনো যুবসাথী দিয়েও উনি আর ওই শিশু ভোলানাথ সাজিয়ে মানুষকে আর বন্ধক বানিয়ে রাখতে পারবেন না। মানুষ ঠিক করে নিয়েছেন, তাতে যতই ধর্ণা দিন আর যাই কিছু করুন না কেন, কোনো কিছুতে আর রক্ষা পাবেন না। আর যে কথাটা বললেন ধর্ণা দেওয়াটা খুব মানে বামপন্থীদের কাজ বলে, আমরা মনে করি না। কোনো বামপন্থী রাজনীতির মধ্যে অনশন করারকে সমর্থন করেন না তারা। কি কারণে করেন না সেটা জানা নেই। অনশনের তারা বিরোধী। ধর্ণা অবস্থান কতগুলো বামপন্থী সংগঠন করেছেন আমার জানা নেই। আন্দোলনের এক একটা পন্থা থাকে, এক একভাবে দেখা হয়। কে কোন পন্থার লোক, আন্দোলন কোনো রেজিস্ট্রিকৃত বিষয় নয় যে ওই পন্থার লোকের এই আন্দোলন করবে, ওই পন্থার লোকের এই আন্দোলন করবে। আন্দোলন সময় এবং চাহিদা অনুযায়ী ঠিক হয়। যখন সময় হবে অহিংস আন্দোলন হবে, যখন সময় হবে তখন সহিংস আন্দোলন করতে হবে। রাজনৈতিক নাটকীয়তা এই মুখ্যমন্ত্রীর ধর্ণা। এছাড়া কি অন্য কিছু বলে আপনার অন্তত মনে হচ্ছে? আমার মনে হয় না রাজ্যবাসী অন্য কিছু ভাবছেন বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, প্রশাসন ওনার হাতে, তারপরেও ওনাকেই কেন ধর্নাতে বসতে হচ্ছে? এবং আজকে যে ঘটনাটা ঘটেছে আজকের দিনে দাঁড়িয়ে, এটা মানে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে এই রাজ্যের মানুষ হিসাবে। রাষ্ট্রপতি এসেছেন, একটা রাজনীতি বহির্ভূত একটা পদ, সেই পদটাকেও কত রকম ভাবে মানে অপমানিত করা যায় তার যে নজির আজকে এই পশ্চিমবঙ্গ সরকার রেখেছে, আমার মনে হয় না যে একটা দিনও এই সরকারটাকে এখানে ক্ষমতায় থাকতে দেওয়া উচিত। সম্ভাবনা তৈরি হচ্ছে, আমরা একটা দাবি জানিয়েছি যে এই অ্যাডজুডিকেশন গুলো যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। ভোট ঘোষণা যদি সঠিক সময়ে করা না, যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে, এই রাজ্যের পরিস্থিতি যা, রাষ্ট্রপতি শাসন করেই ভোট করাটা প্রয়োজন। তো ভাস্কর দা, রীতিমতো আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের কাছে এই বাড়তি সময় চেয়ে আবেদন করছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট যদি সময় না দেয় তাহলে রাজ্য সরকারের সামনে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে? আন্দোলন আরো তীব্রতর হবে সেটুকু বলতে পারি। আর সুপ্রিম কোর্ট যদি না দেয়, তারা হয়তো একটা রিভিউ পিটিশন করতে পারে। সেই রিভিউ পিটিশনও তাড়াতাড়ি খারিজ হয়ে গেলে তার আর কোনো রাস্তা নেই, তখন হয়তো মানে অন্য কোনো রাস্তা এরা খোঁজার চেষ্টা করবে। কিন্তু যাই কিছু করুক না কেন, একটাই কথা বলছি যে এই মুখ্যমন্ত্রীর পালাবাড়ার পথ নেই।
শেষ কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডিএ ইস্যু কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে? উঠতে পারে মানে? বড় ইস্যু না হলে পরে আপনি ইয়ে করতে এসছেন কেন? বড় ইস্যু বলেই তো উনি এখানে বসে আছেন, তার সমস্ত সংবাদ মাধ্যম তো সেগুলো দেখানোর কথা। মুখ্যমন্ত্রী স্বয়ং বসে আছেন দুদিন ধরে ধর্নায়, সেগুলোকে না দেখিয়ে আপনারা পাশাপাশি চ্যানেলে পাশাপাশি স্ক্রিনে মুখ্যমন্ত্রীর অবস্থান দেখাচ্ছেন, আমাদের ডিএ এর ইস্যু দেখাচ্ছেন, বঞ্চনার কথা তুলে ধরছেন। এটাই তো প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের অন্যতম বড় বৃহৎ ইস্যু এখন ডিএ ইস্যু। এই ডিএটার সাথে শুধুমাত্র সরকারি কর্মচারী পেনশনারদের স্বার্থ জড়িত নেই। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যাদের প্রতিদিনের শ্রমের সঠিক মূল্য পায় না, তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের কর্মচারীরাও ডিএ পাচ্ছেন না বলে। পশ্চিমবঙ্গের কর্মচারীরা সঠিক ডিএটা পেলে পরে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ, তিনি ধান পোতার শ্রমিক হতে পারেন, তিনি আলু তোলার শ্রমিক হতে পারেন, তিনি মাঠে লঙ্কা তুলতে পারেন, তারা প্রত্যেকে নিজস্ব পারিশ্রমিকটা সঠিকটুকু পাবেন। ভাস্কর দা, সরকারি কর্মীদের অসন্তোষ কি আপনি যেমনটা বললেন নির্বাচনে প্রভাব ফেলতে পারে? আমি বলবো কর্মচারীরা যদি একযোগে আন্দোলনে নামেন তাহলে প্রশাসনের ঠিক কি কি প্রভাব পড়তে পারে? সামনে নির্বাচন রয়েছে। সমস্ত মানে স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হবে। অনেকে বলছেন এখন থেকে কর্মচারী মহলের মধ্যে দাবি উঠছে যে ভোটের ডিউটি বয়কটের জায়গাতে যাওয়া হোক, আমরা কোনো কাজ করব না। সেটা নিয়ে আমরা পরে ভাবনা চিন্তা করব। এখন আপাতত যতদিন না ভোট ঘোষণা হচ্ছে ততদিন এই রাজ্য সরকারের বিরুদ্ধে তো আন্দোলনটা চলুক, তারপরে দেখি যে কোন কাজটা করলে পরে এই শাসকের এবং এই সরকারের সব থেকে বেশি অসুবিধা হবে। সেই হিসেব নিকেশ করেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আর ডিএ ইস্যু কি শুধুই অর্থনৈতিক সমস্যা নাকি এর মধ্যে কোনো রাজনৈতিক কৌশলও রয়েছে? ডিএ ইস্যু কি সরকারের জন্য একটা বড় রাজনৈতিক সংকট তৈরি হতে চলেছে? যেভাবে তারা একের পর এক ডেট মানে তারা বারংবার যুক্তি দিয়ে যাচ্ছে। ৭ বার আপনারা মামলা জিতেছিলেন সুপ্রিম কোর্টের অর্ডারে। এটার মানে বিষয়টা হলো একটাই, সেটা হলো যে ডিএ দিলে পরে এখান থেকে তো কাটমানি বেরোবে না, এবং ডিএটাকে না দিয়ে সেই টাকাটা যদি অন্য জায়গাতে খরচা করা যায় সেখান থেকে একটা কাটমানি, বড় ভালো অঙ্কের কাটমানি বেরিয়ে আসবে। এরা কাটমানি ছাড়া অন্য কোনো কাজ করে না। এটা যদি না বুঝে থাকেন তাহলে খুব মুশকিল। একটা সিম্পল আমি কথা বলি, স্কুলে প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষকদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বিভিন্ন জেলাতে। সেই অ্যাডজাস্টমেন্টের জায়গা থেকেও তারা লাখ লাখ টাকা সংগ্রহ করছেন ভোটের মুখে বিভিন্ন জেলাতে। মানে কোনো জেলা সেখানে বাদ নেই। যেখানে শিক্ষকের প্রয়োজন নেই সেখানে শিক্ষককে ভরে দেওয়া হচ্ছে, যেখানে ছাত্র প্রচুর শিক্ষক নেই সেখান থেকে শিক্ষককে তুলে নেওয়া হচ্ছে শুধুমাত্র টাকার বিনিময়ে। যেখানে কাটমানি পাবে, এরাকে যদি কাটমানি পান, এদিকে যা করতে বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। এই সরকারটা ওই ছাড়া কিচ্ছু বোঝে না। না হলে পরে যে মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেন যে ৭৫-২৫ ভাগে খাও, সেই রাজ্যে আর বেঁচে কি থাকতে পারে বলতে পারেন? সততার কোনো কিছু বেঁচে থাকতে পারে? আমাদের বরং মুখ্যমন্ত্রীকে একটাই পরামর্শ, এবার একটু সত্যি বলুন। সরকার প্রশাসনের আসল শক্তি ঠিক কোথায়? কারণ সরকারের হাতে না, সরকারি কর্মচারীদের হাতে। অনেক জায়গা থেকে অভিযোগ আসছে যে সরকারি কর্মচারীদের ঐক্য নিয়ে একটা প্রশ্ন আসছে। অন্য কোনো রাজ্যে হলে এতক্ষণে প্রশাসনিক কাজ বন্ধ হয়ে যেত। কিন্তু এখানে কেন হয় না? সরকার তো আপনাদের পাত্তাই দিচ্ছে না। এই কথা তারা আহ, কথাটা অস্বীকার করছি না। সরকার সরকারি কর্মচারীদেরও যেমন নয়, সরকার রাজনীতিবিদদেরও নয়, সরকার কোনো পরিবারেরও নয়। সরকারটা হচ্ছে একটা সম্মিলিত একটা প্রতিষ্ঠান, যার মধ্যে মধ্যে প্রধান অংশীদারিত্ব থাকে এই রাজ্যের জনগণের। জনগণই এই সরকারের মালিক, এবং তারাই মানে পথপ্রদর্শক, এবং তারাই ধারক বাহক। দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে এখানে সরকার নয়, পারিবারিক শাসন চলছে। আর কর্মচারীদের ঐক্য যে নেই এটা একদম ১০০% সত্যি। এর পিছনে দীর্ঘ ইতিহাস আছে, সেই ইতিহাসের জায়গাতে আমরা ঢুকছি না। কর্মচারীদের ঐক্য ভাঙার পিছনে বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্র আছে, এবং সেই ষড়যন্ত্র শুধুমাত্র যে এই সরকার করেছে তাই নয়, পূর্ব থেকেও হয়ে আসছে। তার ফলশ্রুতি স্বরূপ আজকের এই অবস্থায় দাঁড়িয়েছে এসে। এবং এই কথাটাও তারা ঠিকই বলছেন যারা বলছেন যে অন্য রাজ্য হলে পরে এতক্ষণ সরকারটা স্তব্ধ হতো। এটা আমাদের ব্যর্থতা। সেই ব্যর্থতাকে শোধরাবার চেষ্টাই আমরা ১৩ই মার্চ করতে চলেছি। বেরিয়ে আসতে পারবেন। আমি বলবো ভাস্কর দা, আ সরকারি কর্মচারীরা কি রাজনীতির বাইরে থেকেও বড় প্রভাব ফেলতে পারেন? অবশ্যই ফেলতে পারেন। সরকারি কর্মচারীরা কোয়ালিটির মানুষ। কোয়ালিটি দিয়েই কোয়ান্টিটি অ্যাচিভ হয়। চিরকাল এটাই হয়ে এসেছে। সুতরাং কর্মচারীরা যদি পথে নামে, যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা হয়তো সেরকম ডাক দিতে পারি। যে মানস ভূঁইয়া তো বলেছেন যে ডিউটি করার পরে আপনারা তৃণমূলের ঝান্ডা ধরে ইয়ে করবেন। আমরা একটু উল্টো ডাক দিচ্ছি। ডিউটি করুন, তারপরে মানুষের কাছে গিয়ে
বাড়িতে বাড়িতে গিয়ে এই রাজ্যের কাটমানি সিন্ডিকেটের কথা বলুন, এই রাজ্যের অপকর্মের কথা বলুন, এই রাজ্য সরকার কিভাবে আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে রাজ্যটাকে নরককুণ্ড বানিয়েছে, সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরুন। বাকি কাজটা মানুষ করে নেবেন। দুটো প্রশ্ন আপনার কাছে, একটু রাজনৈতিক প্রশ্নই করব, কারণ একদম সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে যখন এই কথা আসে তখন তো এই প্রশ্ন করতে হয়। একদম মেম্বার অফ পার্লামেন্ট মহুয়া মৈত্র, তিনি বলছেন যে আজ তৃণমূলের সঙ্গে নেই, সে বাঙালি নয়, তার বাঙালি হয়ে থাকার অধিকার নেই। একদম সরাসরি বাঙালিয়ানার প্রশ্ন। উনি তো একজন উড়িয়ার ঘরণী বলে জানি। তা ওনার বাঙালিয়ানাটা কতটুকু বেঁচে আছে, এটা হলো ১ নাম্বার বিষয়। মহুয়া মৈত্রের কথা বলছি। ওনাদের রাজ্যসভার যে তালিকা তো প্রকাশ পেয়েছে, রাজীব কুমার বাঙালি। আরো যেসব নামগুলো এসেছে, সুপ্রিম কোর্টের একজন মানে উকিল আছেন, সিনিয়র উকিল, তিনি বাঙালি। বাঙালিদের এতটা দুর্গতি হয়নি, অন্তত যাদের মধ্যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, রবীন্দ্রনাথের আদর্শ বেঁচে আছে, তারা অন্তত বাঙালিয়ানার সার্টিফিকেট মহুয়া মৈত্রের কাছ থেকে নেবে না। কোনো চরিত্রহীন মানুষ যদি বাঙালিদেরকে চরিত্র গঠনের পরামর্শ দেয়, সেটা যেমন হাস্যকর, বাঙালিদেরকে বাঙালিয়ানার সার্টিফিকেট দেওয়াটা মহুয়া মৈত্রের কাছে মহুয়া মৈত্র দিচ্ছেন, সেটাও আমাদের কাছে খুব হাস্যকর। সে এসব থেকে দূরে থাকুন, তাহলেই ভালো করবেন। একদিকে কবির সুমন ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হলেন এবং বললেন বিধানচন্দ্র রায় পশ্চিমবাংলাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জয় গোস্বামী কবি, তিনি বলছেন আজ অব্দি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী দেখেননি। কি বলবেন? ময়ূরপুচ্ছধারী কাকের দল এরা। কাককে যদি আপনি ময়ূরপুচ্ছ পরিয়ে দেন, সে যেমন ময়ূর হয় না। যাদের কথা বললেন, এই তো বললাম তো, সেটা কবির সুমনই বলুন আর সেটা জয় গোস্বামী বলুন, এদের যে সত্তা ছিল, সেই সত্তা এখন এদের থেকে বিযুক্ত হয়ে এখন ছায়াতে পরিণত হয়েছে। এদের যেটুকু দেখছেন, এদের আর কবি সত্তা বা গায়ক সত্তার কোনো অস্তিত্ব নেই। এরা শুধুমাত্র কায়া ধারণ করে আছে, এবং সেই কায়া ভূতের কায়া ছাড়া অন্য কিছু নয়। এদের কোনো শিল্পী সত্তা নেই, এবং ওদের কথা এই বাঙালি সমাজ পাত্তাও দেয় না।